Hello, Assalamu alaikum. In this lecture video, we are going to learn what is autocorrelation. Okay, so actually, we learn about the concept of autocorrelation. We'll practice some example of autocorrelation, and we'll practice mm, using a data set how to calculate the autocorrelation using SPSS software or tools, right? And we will interpret the autocorrelation result. Okay, so first of all, what is autocorrelation? So definition, please see here. Autocorrelation refers to the degree of correlation of the same variable. Please keep in mind this term, the same variables. Okay, okay. Then between two successive time interval. Please keep in mind two successive time interval. Okay, it measures how the lagged version of the value. So another term is lag version. Okay, so three major terms we're going to see here of the value of a variable. Sorry, is related to original version of it in a time series. এখানে যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা তিনটা টার্মকে পাচ্ছি। একটা হচ্ছে সেম ভেরিয়েবলের সাথে কোরিলেট করবে। ২ হচ্ছে ২ টা সাকসেসিভ টাইম ইন্টারভ্যালের ভিতরে যে ভ্যালু গুলো থাকবে বা ইন্টারভ্যালের সাথে যে ভ্যালু গুলো থাকবে তার সাথে কোরিলেট করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ল্যাগড ভার্সন। সো এটা আমাদের কাছে একটা থেকে গেল যে হোয়াট ইস ল্যাগড ভার্সন, রাইট? তা আমরা ল্যাগড ভার্সন এখন বলার চেয়ে আমার মনে হয় যে যখন আমরা প্র্যাকটিস করব তখন এটা আমি দেখিয়ে দিচ্ছি যে ল্যাগড ভার্সন। তাহলে এখানে এই ৩ টা টার্মকে একটু মনে রাখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, রাইট? সো এই অটো কোরিলেশন আসলে বেসিক্যালি কোথায় ইউজ করি? বিজনেসের ক্ষেত্রে। সো বিজনেসের ক্ষেত্রে বেসিক্যালি যেটা ইউজ করা হয় যে সেলস এর ফরকাস্টিং এখানে একটা করা মানে ইউজ করতে পারি। তারপরে স্টক মার্কেটের প্রাইস, তারপর স্টক মার্কেটের ট্রেন্ড। অন দ্যা আদার হ্যান্ড আপনি ধরতে পারেন যে ডেইলি টেম্পারেচার যারা ওয়েদার ডিপার্টমেন্ট মানে ইউজ করে ডেইলি টেম্পারেচার, ডেইলি রেইনফল, হ্যাঁ? ক্রপস প্রোডাকশন, সিজনাল ক্রপস প্রোডাকশন। ইট কুড বি কি বলে এটাকে যে ৬ মাসে বছরে ২ বার biannual, হ্যাঁ? অথবা ইয়ারলি কোনো ডেটা হতে পারে। মোট কথা হচ্ছে টাইমের সাথে আমার একটা ভ্যারিয়েবল থাকে। ওকে? সো নেক্সট ওয়ান যে অটো কোরিলেশন এর টাইপ। কত ধরনের অটো কোরিলেশন? কত প্রকার? কিন্তু বাংলায় বলতে গেলে তো কত প্রকার অটো কোরিলেশন আমরা বেসিক্যালি দেখি এখানে যে ৩ প্রকারের অটো কোরিলেশন, রাইট? একটা হচ্ছে যে পজিটিভ অটো কোরিলেশন, ঠিক সেম এটা রিভার্স হচ্ছে নেগেটিভ অটো কোরিলেশন। আরেকটা হচ্ছে যে নো অটো কোরিলেশন। সো হোয়াট ইস পজিটিভ অটো কোরিলেশন? আ আ শব্দ দেখে বোঝা যাচ্ছে যে পজিটিভ অটো কোরিলেশন ইট মিনস যে এটার ভ্যালু হবে কোরিলেশন এর ভ্যালুটা হচ্ছে যে পজিটিভ, রাইট? না it would be greater than 0 and less than 1 অথবা এক্সাক্টলি 1 হতে পারে। নেগেটিভ অটো কোরিলেশন ইজ সেম রিভার্স ওয়েতে চিন্তা করেন যে ফ্রম -1 টু লেস দ্যান 0 নট অ্যাবসোলিউট 0। ওকে? র‍্যান্ডম অটো কোরিলেশন সরি নো অটো কোরিলেশন কোনটা হবে? র‍্যান্ডম প্যাটার্ন এটার কোনো প্যাটার্ন আপনি খুঁজে পাবেন না। লাইক স্ক্যাটার প্লট, হ্যাঁ? এটার কোনো প্যাটার্ন পাবেন না যে লিনিয়ারলি লিনিয়ার গ্রাফ অথবা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ, পলিনোমিয়াল একটা কার্ভ, হ্যাঁ? কোনো কিছুই পাওয়া যাবে না। এটা মানে জাস্ট একটা স্ক্যাটার প্লটের মতো করবে। র‍্যান্ডম প্যাটার্ন, রাইট? সো দিস 3 টাইপস অফ অটো কোরিলেশন। ওকে। আমরা একটু সামারিতে আসি। লাইক আদার্স, আদার্স মিনস যে লাইক কোরিলেশন, অটো কোরিলেশন এর ভ্যালুটা আপনি খেয়াল করে দেখেন যে এখানে আমি লিখে রাখছি যে এই -1 থেকে +1 এর ভিতরেই বিটুইন -1 থেকে +1 এর মধ্যে অটো কোরিলেশন এর ভ্যালুটা হয়ে থাকে। রাইট? ওকে। সো এটাকে যদি আমরা একটু এই যে আমরা ছোটবেলায় সংখ্যা রেখা পড়ছি। ওকে? তো এটাকে যদি আবার একটু ভাগ করে ফেলি, তাহলে -1 থেকে 0, হ্যাঁ? এই জিনিসটা লেখাটা একটু ঠিক হলো না। -1 থেকে I do believe যে এটা হওয়া উচিত ছিল যে আই এম সরি, এটা হওয়া উচিত ছিল যে লেস দ্যান 0।
তখন এই অ্যাবসোলিউট ভ্যালুটা হচ্ছে নো অটো কোরিলেশন, হ্যাঁ? আর এটাকে বলবো আমরা নেগেটিভ অটো কোরিলেশন। ঠিক সেম এটাকে রিভার্স ওয়েতে চিন্তা করেন। এটাও লেখাটা ঠিক হয়নি যে এ ভ্যালু বিটুইন 0 to 1 আমি বলব যে গ্রেটার দ্যান 0, হ্যাঁ? এটা 0.01 থেকে বা 001 থেকে শুরু হবে, প্লাস 1 পর্যন্ত যাবে। তাহলে হবে পজিটিভলি অটো কোরিলেশন। আর যখনই অ্যাবসোলিউট 0 ভ্যালুটা থাকবে, তখন ব্যাপারটা হচ্ছে যে নো কোরিলেশন, রাইট? So autocorrelation is used to under the underlying pattern of structure in the time series which can reveal information about এই যে দেখেন এই ব্যাপারটা যে ট্রেন্ড, সিজনালিটি, তারপর সাইকেল, হ্যাঁ? এইগুলোকে হচ্ছে মেজার করে বা এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। ইট মিনস সহজ বাংলায় বলতে গেলে যে টাইম সিরিজ ডেটা। ওকে? ওকে, সো ডিফারেন্স। এখন এই যে আ ডিফারেন্স বলতে আমি কার সাথে বোঝাচ্ছি? যে আমাদের হাতে একটা ইয়ে আছে, মানে টার্ম আছে যে কোরিলেশন, হ্যাঁ? আর এখানে আমরা বলতেছি যে অটো কোরিলেশন, রাইট? যে এই টার্মটা হচ্ছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট এর ফর্মুলা। আর এই পাশে এসে বলতেছি যে আমরা অটো কোরিলেশন, রাইট? সো এখন হোয়াট ইস দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি? দেখেন আপনি যখন কোরিলেশন ক্যালকুলেট করবেন ডেফিনিটলি ইউ নিড 2 ভ্যারিয়েবলস। ফর এক্সাম্পল যে x একটা ভ্যারিয়েবল, y একটা ভ্যারিয়েবল। এখন x কি ধরনের ভ্যারিয়েবল? হাইট হতে পারে। y কি ধরনের ভ্যারিয়েবল? ওয়েট হতে পারে। সো হাইট এবং ওয়েট এর ভিতরে একটা আ কোরিলেশন আছে। মানে যেটাকে আমরা বাংলায় বলি সহসম্পর্ক। হ্যাঁ? অন দ্যা আদার হ্যান্ড ধরেন সাপ্লাই এর সাথে প্রাইস এর একটা কোরিলেশন আছে। যে সাপ্লাই যদি কম হয়, মার্কেটে প্রাইস বেড়ে যায়। সাপ্লাই যদি বেশি হয়, দেখা যায় যে মার্কেটে এই যে এখন শীতের সিজন। তো এখন দেখবেন যে ফুলকপি, তারপরে শীতের শাকসবজি অনেক সাপ্লাই। তো প্রাইস কিছুটা কম। যদিও এটা রিসেন্টলি একটু মনে হয় ব্যতিক্রম হয়ে যাচ্ছে। বাই দ্যা ওয়ে দ্যাট ইস দ্যা অ্যানাদার ইস্যু। আ সো সো যখন আমরা কোরিলেশন করব তখন ২ টা ভ্যারিয়েবল এর ভিতরে আমাকে কোরিলেট করতে হবে। রাইট? যে একটা হচ্ছে আপনার x ভ্যারিয়েবল আরেকটা হচ্ছে y ভ্যারিয়েবল। রাইট? এখন এখানে হচ্ছে যে দেখেন যে এই টার্মটা যে কোএফিসিয়েন্ট অফ xy, হ্যাঁ? এটা হচ্ছে যে সরি নট কোএফিসিয়েন্ট, কোভেরিয়ান্স, হ্যাঁ? আর এটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y। সরি। ওকে। এখন I'm really sorry. Actually, from last night it's happening. এখন আমরা একটু চিন্তা করে দেখি যে এই যে ডান পাশের যে ইয়াটা থাকতেছে যে অটো কোরিলেশন। আপনি এখানে খেয়াল করছেন যে এখানে কোনো এক্স নাই। সব ওয়াই এর উপর হচ্ছে। রাইট? সো আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি। I mean ইউনিভেরিয়েন্ট ডেটা। তার মানে ওয়াই মানে কি? এটা হচ্ছে আমার অবজারভেশন। রাইট? আর ওয়াই হেড হচ্ছে আমার অ্যা কি বলে এটাকে যে এভারেজ অফ দ্যা অবজারভেশন। মানে টোটাল সিরিজের এভারেজ, হ্যাঁ? আর ওয়াই i প্লাস কে মানে হচ্ছে যে পরের অবজারভেশন। ইট মিনস এই ওয়াই আই যদি গতকালকের টেম্পারেচার হয়, তাহলে ওয়াই আই প্লাস কে হচ্ছে আজকের টেম্পারেচার। রাইট? সো আ এটা একটু খেয়াল করে দেখি আমরা যে ওয়াই আই হচ্ছে মানে প্রিভিয়াস একটা অবজারভেশন আর ওয়াই আই প্লাস কে হচ্ছে তার পরের অবজারভেশন। ওয়াই বার যেটা সেটা হচ্ছে যে আমার পুরো সিরিজের হচ্ছে আ এভারেজ। আর এখানে হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সরি ওয়াই মাইনাস ওয়াই বার আ হোল স্কয়ার, রাইট? এটা হচ্ছে আমার যে হোল অটো কোরিলেশন এর হচ্ছে আমার কি বলে যে ফর্মুলা, রাইট? সো ওয়ান্স এগেইন এখানে আমরা একটু দেখি যে টাইম হচ্ছে xt আর হচ্ছে x i প্লাস k, হ্যাঁ? xi প্লাস k। এটার মানে হচ্ছে যে এরকম যে xi যদি ব্যাপারটা হয়ে থাকে এরকম যে xi হচ্ছে গতকাল, তাহলে xi প্লাস k হচ্ছে আজকে। আর ব্যাপারটা যদি এরকম হয় যে xi হচ্ছে আজকের ভ্যালু, তার মানে xi প্লাস k মানে হচ্ছে আগামীকালকের ভ্যালু, এরকম, রাইট? তো এটা একটা টাইম স্লট। x হচ্ছে টাইম স্লট বা আ টাইম পিরিয়ডকে সে রিপ্রেজেন্ট করে। আর y হচ্ছে যে আপনার আম ভেরিয়েবলটাকে রিপ্রেজেন্ট করবে। ওকে? সো নেক্সট ওয়ান। সো এই অটো কোরিলেশন টেস্টকে আমরা কিভাবে করতে পারি? বেসিক্যালি আমরা 2 ওয়েতে করতে পারি। একটা হচ্ছে যে গ্রাফিক্যাল ওয়েতে করতে পারি। হ্যাঁ? আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আ কিছু টেস্ট আছে এর ভিতরে করতে পারি। সো স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ভিতরে আবার ২ টা ভাগ। একটা হচ্ছে ডারবিন ওয়াটসনের একটা টেস্ট আছে। আর হচ্ছে জাং বক্স নামে আরেকটা টেস্ট আছে। এই ২ টা টেস্টের মাধ্যমে আমরা করতে পারি। দেখেন গ্রাফিক্যাল এর যখন আমরা একটা প্লট ক্যালকুলেট করতে যাই, হ্যাঁ?
তখন এই যে প্লট ল্যাগ ভেরিয়েবল ল্যাগ ভেরিয়েবল ভার্সেস অ্যাকচুয়াল ভেরিয়েবল। অ্যাকচুয়াল ভেরিয়েবল তো আমরা জানি যে আমাদের হাতে যে ভ্যালুটা আছে এটি আমার অ্যাকচুয়াল ভেরিয়েবল। ল্যাগ ভেরিয়েবলটা কি আমি আগেও বলছি যে আমি এখানে না বলে যখন স্পেসিস দিয়ে প্র্যাকটিস করব তখন আমি বলে দিচ্ছি আরকি। যে হোয়াট ইস ল্যাগ ভেরিয়েবল অথবা আপনারা অনেকেই হয়তো জানেন হোয়াট ইস ল্যাগ ভেরিয়েবল। সো আমরা কি করব? এটাকে আমি এক্স অ্যাক্সিস এ নিব, ল্যাগ ভেরিয়েবলকে এক্স অ্যাক্সিস এ এবং অ্যাকচুয়াল ভেরিয়েবলকে আমি ওয়াই অ্যাক্সিস এ যখন প্লট করব, একটা স্ক্যাটার প্লট করব, যে গ্রাফটা ক্রিয়েট হবে, রাইট? ওই গ্রাফের মাধ্যমে আমরা অটো কোরিলেশন ক্যালকুলেট করতে পারি। ওকে? অন দ্যা আদার হ্যান্ড যদি আমরা গ্রাফিক্যাল ক্যালকুলেশন না করি, টেস্ট না করি, যদি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি, সো দেয়ার আর 2 অপশনস। ওয়ান ইস দ্যা ডারউইন ওয়াটসনের একটা টেস্ট আছে, রাইট? আরেকটা টেস্ট হচ্ছে এই যে লাঞ্চবক্সের একটা টেস্ট আছে, রাইট? এটা আমরা একটু দেখি যে কিভাবে এটা করা যায়। যখন ডারউইন ওয়াটসনের এই টেস্টটা আমরা করব, খেয়াল করে দেখবেন এই ডারউইন ওয়াটসনের টেস্টের ভ্যালু বেসিক্যালি 0 থেকে আপনার কি বলে যে 4 এর মধ্যে হয়ে থাকে আরকি। এটাকে যদি আমরা একটু এখন আবার ক্লাসিফাই করি বা ক্যাটেগরাইজ করি, এই জিনিসগুলা এরকম দাঁড়ায়। 0 ইন্ডিকেট একদম এক্সাক্টলি পজিটিভ অটো কোরিলেশন। যদি ডারউইন ওয়াটসনের ভ্যালুটা 0 হয়, পজিটিভ অটো কোরিলেশন, রাইট? আর ক্লোজ টু 2 ইন্ডিকেট নো কোরিলেশন। ক্লোজ টু 2 ইট মিনস ব্যাপারটা এরকম হতে পারে যে 1.98, 1.97, 1.99, হ্যাঁ? 1.999 একদম ক্লোজ টু 2 বাট ইটস নট অ্যাবসোলিউট 2, রাইট? এক্সাক্টলি 2। ওকে। অন দ্যা আদার হ্যান্ড এরকমও হতে পারে যে 2.01, 2.02, 2.03 এরকমও হতে পারে। রেঞ্জটা আপনারা ওইভাবে একটু খেয়াল করে নিয়েন যে ক্লোজ টু 2 যদি এরকম হয় তাহলে নো অটো কোরিলেশন, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে ইউ উইল নট গেট আ প্যাটার্ন, হ্যাঁ? আর যখন এক্সাক্টলি 4 হবে, ডারউইন ওয়াটসনের ভ্যালু যখন 4 হয়ে যাবে, তখন এটা হচ্ছে আপনার নেগেটিভ অটো কোরিলেশন। এটা হচ্ছে ডারউইন ওয়াটসনের টেস্টের যে ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত এটা কোনটার কি আ মানে এক্সপ্লেনেশন সেটা হচ্ছে আমরা বলে দিচ্ছি। আর অন দ্যা আদার হ্যান্ড এই যে আ আ লাঞ্চ বক্সের যে সরি জাঙ্ক বক্সের যে আপনার টেস্ট, এই টেস্টের ক্ষেত্রে আমরা একটু ২ টা জিনিস খেয়াল রাখবো। একটা হচ্ছে যে সিগনিফিক্যান্ট ভ্যালু আমি p ভ্যালুটা যদি লেস দ্যান 0.05 হয়ে থাকে, হ্যাঁ? লেস দ্যান 0.05 হয়, ইট মিনস আপনার এই ডেটা আর নট ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে 0.05 এর নিচে যদি আসে, ডেটা ইন্ডিপেন্ডেন্ট না এবং ওই ডেটার ভিতরে অটো কোরিলেশন বিদ্যমান। ওকে? এবং সেই ডেটা দিয়ে যদি আপনি মডেল ক্রিয়েট করেন, রাইট? সেই ডেটা দিয়ে যদি আপনি মডেল ক্রিয়েট করেন, হ্যাঁ? মডেল মে নট বি সাফিসিয়েন্ট এবং দেখা যাবে যে আপনি যে ফরকাস্টিং মডেল ক্রিয়েট করতেছেন, ওটার রেজাল্টটা হয়তো ভুল আসতে পারে। রাইট? ওকে। অন দ্যা আদার হ্যান্ড যদি আমরা একটু এইভাবে চিন্তা করি, আ যে আ পি ভ্যালু আই মিন এই যে জাঙ্ক বক্সের যে টেস্ট, এটার পি ভ্যালু আই মিন সিগনিফিক্যান্ট ভ্যালু যদি 0.05 এর উপরে হয়, গ্রেটার দ্যান 0.05 হয়, তখন আপনি ধরে নিবেন যে ডেটা ভ্যালু আর ইন্ডিপেন্ডেন্ট, রাইট? তার মানে এদের ভিতরে কোনো অটো কোরিলেশন নাই। তারা ইন্ডিপেন্ডেন্ট, রাইট? এবং এটা দিয়ে যদি আপনি কোন ফরকাস্টিং মডেল ফিট করেন, রাইট? সো I do believe যে you will get a good result or better result. Okay? So this is the types of autocorrelation. Sorry, taste of auto এখানে একটু ভুল আছে। টাইপস লেখা আছে। এটা বেসিক্যালি হবে যে টেস্ট অফ autocorrelation, হ্যাঁ? আই এম সরি। আমার মনে হয় এটা যখন পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করছিলাম এটা চেঞ্জ করা হয় নাই এই আরকি। ওকে। সো SPSS ইউস করে যখন আমরা অটো কোরিলেশন ক্যালকুলেট করব, তখন আমরা আসলে বেসিক্যালি কি ওয়ে আই এম সরি। আমরা কি ওয়েতে এটাকে করতে পারি, হ্যাঁ? সো ফার্স্ট অপশন ডেটা প্রিপারেশন, রাইট? ডেটা প্রিপারেশন। আসলে বেসিক্যালি ডেটা প্রিপারেশন ইট মিনস যে আপনি ডেটাকে ইনপুট করবেন, রাইট? সো আপনার ডেটা বিভিন্ন ফরমেটে থাকবে, হ্যাঁ? আ আ CSV ফরমেটে থাকতে পারে, টেক্সট ফরমেটে থাকতে পারে, এক্সেল এ থাকতে পারে। সো আপনি এই ডেটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ডেটাকে আপনি ইনপুট করবেন SPSS এ। তো SPSS এ ডেটা ইনপুট এটা এক্সেল এর মতো করা যায়। এটা আপনারা সবাই জানেন। পরের যে কাজটা করব, রান অটো কোরিলেশন এনালাইসিস। ওকে? রান অটো কোরিলেশন এনালাইসিস। কিভাবে করব? আমি বেসিক্যালি এনালাইসিস এ যাব, দেন হচ্ছে ফরকাস্টিং এ যাব, দেন হচ্ছে অটো কোরিলেশন এ ক্লিক করব। ৩ নাম্বার স্টেজে কি হচ্ছে? চুজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাগ ইন্টারভ্যাল। হ্যাঁ? আ
চুজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাগ ইন্টারভ্যাল। ওয়ান্স এগেইন আবার ওই প্রবলেমটা আসতেছে যে ল্যাগ ইন্টারভ্যাল। আমরা দেখি যে SPSS ইউজ করে কিভাবে এটাকে করা যায়। আর ফাইনালি হচ্ছে যে রেজাল্টটাকে আমরা ইন্টারপ্রেট করব। ওকে? যে অটো কোরিলেশন এ কি হয়, তারপরে পার্শিয়াল অটো কোরিলেশন এটাকে আমরা কিভাবে কি করতে পারি বা ভ্যালু কি হয়, কোনটা আসলে কি হবে না হবে, হ্যাঁ? এগুলো আমরা একটু ইন্টারপ্রেট করব। দ্যাটস ইট। ওকে। আ নেক্সট আমরা একটু খেয়াল করে দেখেন। এই যে অটো কোরিলেশন এর যে ইন্টারপ্রিটেশন আমি এই লেখাগুলো না পড়ি। বেসিক্যালি দেখেন এই যে আমার হাতে যে ভ্যালু গুলা ছিল আপনি একটু খেয়াল করছেন। এখানে দেখেন একটা আ আপার লিমিট এবং লোয়ার লিমিটের একটা মানে রেঞ্জ আছে খেয়াল করছেন কিনা? এই যে হালকা আবসা রেড কালার বা অন্য কোনো কালার। হ্যাঁ? এটা হচ্ছে রেঞ্জ। এবং এই যে অটো কোরিলেশন শুরু হলো দেখেন এটা রেঞ্জের বাইরে চলে গেছে এই ভ্যালু। রাইট? এটা হচ্ছে ২ টা পয়েন্ট। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে এই ভ্যালু এখান থেকে এরকমভাবে ডিক্রিজ করতেছে, সুইফটলি ডিক্রিজ করতেছে এবং এটা হয়তো নেগেটিভ ভ্যালুতে চলে আসবে। আবার একটা সার্টেন পিরিয়ড পরে হয়তো এরকমভাবে যেয়ে আবার এরকম উঠে পড়বে, হ্যাঁ? আবার এরকমভাবে যেয়ে আবার হয়তো এরকম হবে। মানে এটা আমি বলতেছি একদম ১০০-২০০ বছরের ডেটার ক্ষেত্রে। এখানে তো ডেটা মাত্র বোধহয় ৪০-৫০ টা ডেটা দিয়ে একটা টেস্ট করা হয়েছিল আরকি, হ্যাঁ? এই আরকি। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ১ম ব্যাপারটা হচ্ছে এরকম আ যে এইটাকে এই যে এই ব্যাপারটা, এই যে আপনার এখান থেকে এতটুকু, রাইট? এই অটো কোরিলেশন এর ভ্যালু গুলো এর মধ্যে আছে কিনা? না আপার লিমিট, লোয়ার লিমিটের ভিতরে আছে কিনা? অথবা ১ম টা হচ্ছে এরকম সুইফটলি ডিক্রিজ করতেছে কিনা, রাইট? তো দেখতেছি যে সুইফটলি ডিক্রিজ করতেছে। ইট মিনস অটো কোরিলেশন আছে এই ডেটাতে। আমি যে ডেটাটা নিয়ে এখানে এক্সাম্পল দিয়েছি। ওকে? ওকে। আর এখানে দেখেন আমরা পার্শিয়াল অটো কোরিলেশন ক্যালকুলেট করছি এবং এখানেও খেয়াল করে দেখেন এটা হচ্ছে ওই যে সরি এইটা হচ্ছে ওই রেড কালারের ইয়াটা মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট এবং দেখবেন মেজরিটি অফ মানে ডেটা যে পয়েন্ট গুলো এই আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যেই আছে। বাইরে যায় নাই, আউটলায়ার হয় না, হ্যাঁ? এক্সেপ্ট দিস 2 ওকে। আমরা ধরে নিতে পারি যে এখানে এই ডেটার অটো কোরিলেশন নাই। এরকম আমরা একটু ধরে নিতে পারি আরকি, হ্যাঁ? যদিও একদম মানে 100% না বিকজ অফ এই ২ টা ভ্যালু এখানে আউটলায়ার আছে আরকি। ওকে? আ সো এটা হচ্ছে একটা ইয়া। আমরা একটু দেখে আসি যে SPSS ইউজ করে কিভাবে এটাকে আমরা করতে পারি। সো এটা হচ্ছে আমার একটা টাইম সিরিজ ডেটা, হ্যাঁ? এটা ডেট আর এটা হচ্ছে প্রাইস। এটা কিসের প্রাইস আমি জানি না। হতে পারে যে স্টক মার্কেটের প্রাইস। দেখে আসি ভেরিয়েবল ভিউতে। আ ইয়েস এটা হচ্ছে স্টক প্রাইস মানে ক্লোজিং স্টক প্রাইস, হ্যাঁ? ক্লোজিং স্টক প্রাইস এর মার্কেটের প্রাইস ভ্যালু দেখি আমরা এটাতে অটো কোরিলেশন আছে কিনা। ক্যালকুলেট কিভাবে করব? তো এনালাইসিস এ যাব, ফরকাস্টিং এ যাব। দেখেন এখানে লেখা আছে অটো কোরিলেশন। রাইট? ক্লিক করি। তো এই ভ্যালুটাকে যে ক্লোজিং প্রাইসটাকে আমরা এখানে দিয়ে দেই। আর বাদবাকি কিছু না করে এখানে দেখেন অটো কোরিলেশন, পার্শিয়াল অটো কোরিলেশন ক্লিক করলাম। দেখি রেজাল্ট কি হয়। আ ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি। হ্যাঁ? রেজাল্ট হচ্ছে দেখেন এই যে অটো কোরিলেশন এর ভ্যালু প্রত্যেকটা ভ্যালু আপনারা একটু খেয়াল করছেন যে less than 0.05 all the significant value এই যে টেস্টের কথা আপনাদের কিছুক্ষণ আগে বলা হইলো আরকি, হ্যাঁ? all the values are less than 0.05 এবং খেয়াল করে দেখেন এই যে ভ্যালুটা, হ্যাঁ? এটা সুইফটলি ডিক্রিজ হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আমার হাতে যখন আরো ডেটা থাকবে তখন এটা আরো নিচের দিকে যাবে। হয়তো বেটার এরকম না হয়ে হয়তো এরকম হবে, হ্যাঁ? আরো নিচের দিকে যাবে। এবং খেয়াল করে দেখেন এই যে কনফিডেন্স ইন্টারভ্যাল এর ভেতরে যেটা আছে, এটা হচ্ছে আপনার আপার লিমিট এবং লোয়ার লিমিট কনফিডেন্স ইন্টারভ্যাল মেজরিটি অফ দ্যা ডেটা অথবা পয়েন্ট এটা অলরেডি আউটলায়ার। সো অটো কোরিলেশন যে এটার ভিতরে আছে এটা নিশ্চিত, হ্যাঁ? এটা আমরা নিশ্চিত হলাম। পার্শিয়াল অটো কোরিলেশন এ কি হচ্ছে দেখেন, কিছুটা রিমুভ করা গেছে পার্শিয়াল অটো কোরিলেশন বাট এখানে এখনো একটা কি বলবো আপনার যে ক্লোজিং পড়ে আছে। ওই যে আপনাদের একটা থিওরি বলছিলাম যে এক্স অ্যাক্সিস এ ল্যাগ নাম্বার আর ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে আপনার এক্সাক্ট ভ্যালু। এই যে দেখেন এক্স অ্যাক্সিস এ ল্যাগ নাম্বার আর ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে আপনার ইয়াটা আমরা মানে করি এই যে ল্যাগ নাম্বার আর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু এটা বেসিক্যালি, হ্যাঁ? এটা আমরা প্লট করছিলাম। তো দেখলাম যে অটো কোরিলেশন বিদ্যমান। এখন অটো কোরিলেশন যদি হয়ে থাকে বেসিক্যালি কি ধরনের প্রবলেম হয়? দেখেন আমরা ধরেই নেই যে যখন কোন ডেটা নিয়ে আমরা কাজ করি আমরা অন্য ডিস্ট্রিবিউশন এ চলে যাচ্ছি। আমি টাইম সিরিজ এ থাকতেছি না। যেমন নরমাল ডিস্ট্রিবিউশন। আমরা ধরে নেই ডেটা ইস নরমালি ডিস্ট্রিবিউটেড। এখন আমরা যেকোনো সময় অ্যাসাম্পশন স্ট্যাটিস্টিক্স যখন করি তখন আমরা ধরে নেই যে ডেটা ইস নরমালি ডিস্ট্রিবিউটেড।
আমাকে আপনি বলেন যে এই যে আমরা ধরে নেই assumption ডেটা ইস নরমালি ডিস্ট্রিবিউটেড। কতগুলো রিয়াল টাইম ডেটাতে মানে রিয়াল ডেটাতে আপনি ডেটা ইস নরমালি ডিস্ট্রিবিউটেড পাবেন? ইটস কোয়াইট ইম্পসিবল, ইটস কোয়াইট ডিফিকাল্ট। ফর এক্সাম্পল আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি কোনো একটা স্কুলের ক্লাস 8 এর বাচ্চাদের আ গড় উচ্চতা ক্যালকুলেট করব বা মানে এন্ট্রি করব। সেই ক্ষেত্রে আপনি ডেটাকে নরমালি ডিস্ট্রিবিউট পেতে পারেন। কারণ হচ্ছে কি ওইটা একই বয়সের বাচ্চা মোটামুটি হাইট গুলো মোটামুটি একই হবে, হ্যাঁ? ক্লাস 8 এ পড়ে সবগুলো বাচ্চা ছেলে বা মেয়ে দেখা যাবে যে মোটামুটি একই হচ্ছে আরকি। এখন আপনি যদি মনে করেন যে না পুরো স্কুলের বাচ্চাদের হাইট আপনি ক্যালকুলেট করবেন। এখন পুরো স্কুল মানে হচ্ছে ক্লাস 1 থেকে আ 10 পর্যন্ত। তো তখন কি আপনার ধারণা যে আপনি ডেটা নরমালি ডিস্ট্রিবিউট পাবেন? ইটস নট পসিবল অ্যাকচুয়ালি, হ্যাঁ? তো ওইটা যেমন একটা ব্যাপার। টাইম সিরিজ এনালাইসিস এর ক্ষেত্রে আমরা ধরে নেই ডেটা ইস আ স্টেশনারি, হ্যাঁ? স্টেশনারি, ডেটা ইস স্টেশনারি। মানে এটার ভিতরে কোনো অটো কোরিলেশন নাই। এই ডেটা একটার সাথে আরেকটা মানে নিজেদের ভিতরে কোনো কোরিলেশন মানে কোরিলেট করে না, হ্যাঁ? এটা একটু ডিফিকাল্ট। আপনি স্টক মার্কেটের প্রাইস বলেন, তারপর ইলেকট্রিসিটি লোড বলেন, আ ডেইলি টেম্পারেচার, হ্যাঁ? তারপরে হচ্ছে রেইনফল এগুলো কখই আপনি আপনি আসলে মানে অটো কোরিলেশন বিহীন কোনো ডেটা নরমালি আসলে পাওয়া যায় না। আমি আসলে খুব কমই পাইছি আরকি। পাই নাই বললেই চলে এরকম একটা ব্যাপার। সো আমরা একটা জিনিস করছিলাম যে, হোয়াট ইস ল্যাগ ভেরিয়েবল এটা আমরা একটু দেখি। দেখেন এখানে আমি লিখে রাখছি ল্যাগ ভেরিয়েবল, রাইট? ল্যাগ ভেরিয়েবল মানে কি? এটার ব্যাপারটা হচ্ছে ১ম যে ভ্যালুটা এটাকে ফরগেট করেন যে এটা আমার কাছে নাই। এই যে ডিফারেন্স এর এটা আলাদা একটা ব্যাপার। এটা আমি পরে বলতেছি। ১ম টাকে আমি এই যে এখানে আমি খালি রাখলাম। হ্যাঁ? এ এ এ এই এটাকে আমি খালি রাখলাম। এই ভ্যালুটা আসছে সরি এই ভ্যালুটা আসছে কোথায়? 2nd ভ্যালুতে। 2nd ভ্যালু আসছে 3rd ভ্যালুতে। 3rd ভ্যালু আসছে কোথায়? আপনার এই যে 4th ভ্যালুতে। 4th ভ্যালু কোথায় আসছে? 5th ভ্যালুতে, হ্যাঁ? 5th ভ্যালু আসছে 6th ভ্যালুতে। এই যে একটা বক্সকে খালি রেখে মানে আগের টাইম স্লটটাকে খালি রাখলাম এবং পরের টাইম স্লটটাকে আমি পূর্ববর্তী টাইম মানে ভ্যালু দিয়ে এটাকে ফিল আপ করতেছি। এটা হচ্ছে ল্যাগ ভেরিয়েবল, হ্যাঁ? এখন কয়টা বক্স এখানে আমি খালি রাখলাম? কয়টা টাইম স্লটকে আমি খালি রাখলাম? একটা। দ্যাট মিনস এটা হচ্ছে ল্যাগ 1 অথবা 1 ল্যাগ ও কেউ বলে থাকে। এটা যার ব্যাপার আরকি। ল্যাগ 1 বা 1 ল্যাগ। ঠিক এই কাজটাকে যদি আমি ২ টা করতাম, যে ফর এক্সাম্পল এখানে ২ টা ভ্যালুকে আমি বাদ দিলাম। ৩ নাম্বার থেকে শুরু করলাম যে 196.03 তারপরেরটা হচ্ছে যে 198.64, হ্যাঁ? এখন খেয়াল করে দেখেন ১ম ২ টাকে আমি এখানে বাদ দিয়েছি। ১ম ভ্যালুটাকে আমি নিয়ে আসছি এই যে ২ নাম্বার ইয়েতে, আবার 2nd ভ্যালুটাকে নিয়ে আসছি তারপরে। এই যে ২ টা ভ্যালুকে বাদ দিলাম বা করলাম এটাকে আমি বলতে পারি যে ল্যাগ 2, হ্যাঁ? এটা হচ্ছে ল্যাগ ভেরিয়েবল, রাইট? ওকে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ডিফারেন্স। ডিফারেন্স ইট মিনস এই ফার্স্ট ভ্যালু থেকে সরি 2nd ভ্যালু থেকে ফার্স্ট ভ্যালুর যে ডিফারেন্স এটা হচ্ছে এখানে আমরা ক্যালকুলেট করছি, রাইট? আপনি খেয়াল করে দেখেন এই যে ১৯৮.৬৪ থেকে ১৯৬ থেকে যদি আমি বাদ দেই আমার ভ্যালু হবে। আবার এখানে দেখেন যে 191.58 থেকে যদি 198.64 এটাকে বাদ দেই তখন এই ভ্যালুটা আবার নেগেটিভ। তাহলে এই যে যেগুলোকে বাদ দিতেছি মানে আ কি বলবো সাবসিকুয়েন্স ভ্যালু থেকে যখন প্রিভিয়াস ভ্যালুকে আমি ডিফারেন্স ক্যালকুলেট করতেছি এটাকে আমি বলি যে ডিফারেন্স মানে D1, হ্যাঁ? ডিফারেন্স 1 এটাকে যদি 2 ডিফারেন্স হইতো ঠিক এরকম করতে পারতেন আপনি যে আমি ল্যাগ 2 যেরকম দিলাম, হ্যাঁ? যে ল্যাগ 1, ল্যাগ 2 ওই ডিফারেন্স এর ক্ষেত্রেও তখন ওই একই ব্যাপার। রাইট? সো এগুলো আমরা কেন ক্যালকুলেট করি একটু এখনই দেখতে পারবো। আমি একটু রিকল করি অটো কোরিলেশন। এখানে যাই অটো কোরিলেশন পাবো। তো দেখেন আমরা যদি একটু এই অটো কোরিলেশন, পার্শিয়াল অটো কোরিলেশন আমি মানে ক্যালকুলেট করব। আমি একটা ন্যাচারাল লগ ট্রান্সফরমেশন দিয়ে দিলাম। ন্যাচারাল লগ ট্রান্সফরমেশন ইট মিনস যে ওর মতো করে একটা মানে দিবে, হ্যাঁ? ইট কুড বি 1 লাখ or 2 লাখ দেখি ও কি করে আর, হ্যাঁ? এটা দিয়ে আমি ক্যালকুলেট করলাম। দেখি রেজাল্ট কি আসে। এখনো কিন্তু আমার ওই অটো কোরিলেশন আছে। কিভাবে আছে? এই ব এই টেস্ট দেখতেছি এবং আমি এই টেস্টের এই সিগনিফিকেন্ট লেভেল সরি এই টেস্টের সিগনিফিকেন্ট লেভেল দেখতেছি সবই হচ্ছে আপনার 0.05 এর নিচে এবং খেয়াল করে দেখেন এখনো ওই যে স্মুথলি ডিক্রিজ করতেছে। হ্যাঁ? এবং আপার লিমিট এবং লোয়ার লিমিটের ভিতরে ভ্যালু গুলো নাই। হ্যাঁ? সেম আগের ক্যালকুলেশনটাই। রাইট?
সো লেগ নাম্বার দিয়ে মনে হয় কোনো কাজ হবে না। অটো কোরিলেশন আবার যাই, লেগটাকে তুলে ফেলি, আমি ডিফারেন্স দেই। কত ডিগ্রি ডিফারেন্স দিলাম? 1 ডিফারেন্স দিলাম। রাইট? 1 ডিফারেন্স দিলাম। দিয়ে আমি ওকে করি। এখন খেয়াল করে দেখি, দেখেন এই যে যে ভ্যালুটা, হ্যাঁ? এই যে স্ট্যাটিস্টিক্স ভ্যালু এবং এখন এখানে সিগনিফিক্যান্ট ভ্যালু আপনি খেয়াল করেন। অল দ্যা ভ্যালুস আর গ্রেটার দ্যান 0.05। নিচে আসি আমরা। নিচে পিকচারটাকে দেখি। দেখেন এই যে আ যে লেগ নাম্বার দিয়ে আমরা করছি, হ্যাঁ? এটা এই যে ক্লোজিং স্টক প্রাইস দেখেন সবগুলা ভ্যালু। খেয়াল করছেন? যে ফুল ভ্যালু আমার এই লোয়ার লিমিট এবং আপার লিমিটের ভিতরে চলে আসছে। রাইট? ওকে। আরেকটু যদি নিচে যাই, দেখেন এই পার্শিয়াল অটো কোরিলেশন এ একদম এভরি ভ্যালু আমার কি হয়েছে যে ইয়ের ভিতরে চলে আসছে। মানে আমার এই আপার কনফিডেন্স লেভেল লিমিট এবং লোয়ার কনফিডেন্স লিমিটের ভিতরে চলে আসছে। ইট মিনস আমি এটাকে রিমুভ করতে পারছি। অর্থাৎ এই যে D1 যে অপশনটা ছিল ডিফারেন্স 1, হ্যাঁ? এটা ইউজ করে আমি অটো কোরিলেশনকে রিমুভ করতে পারছি। তার মানে হচ্ছে আমি যখন ইয়েতে যাব, এই যে এখন এইটাকে দিয়ে যদি আমি ধরেন একটা মডেল বিল্ড করি, নট দিস ওয়ান, এটা তো আমার অরিজিনাল বা অ্যাকচুয়াল ভ্যালু, হ্যাঁ? এটা হচ্ছে আমার 1 ডিগ্রি ডিফারেন্স আর এটা হচ্ছে 1 ল্যাগ। 1 ল্যাগ দিয়েও দেখলাম যে আমার রেজাল্ট খুব বেশি ভালো আসে না। তো তখন আমি কি করতেছি? 2nd অপশন যেটা আমার, যে আমি 1 ডিগ্রি ডিফারেন্স দিয়ে আমি আ অটো কোরিলেশন কে ক্যালকুলেট করি। এখন যদি আপনি এই ডেটাকে দিয়ে, হ্যাঁ? ডিফারেন্স ডেটাকে দিয়ে যদি আপনি কোন ফরকাস্টিং মডেল রান দেন, সেক্ষেত্রে আপনার ফরকাস্টিং মডেলটা অনেক বেটার প্রেডিক্টিভ ভ্যালু দিবে আপনাকে, হ্যাঁ? যেটা হচ্ছে আপনি অ্যাকচুয়াল ভ্যালু ইউজ করেও পাওয়া সম্ভব ছিল না এবং ল্যাগ 1 বা 1 ল্যাগ ভেরিয়েবল ইউজ করেও সম্ভব ছিল না। রাইট? সো আই থিংক যে আপনারা অটো কোরিলেশন এর ব্যাপারটা বুঝে গেছেন আরকি। হ্যাঁ? আ আই থিংক ইটস অল অ্যাবাউট অটো কোরিলেশন। তারপরেও যদি আপনাদের কোন কোয়েশ্চেন থাকে, আপনাদের যদি কোন থাকে, আমাকে জাস্ট লেট মি নো ইন দ্যা কমেন্ট বক্স। ওকে? আই উইল ট্রাই মাই বেস্ট যে একটা ভালো সলিউশন বা আরো আপনাদের মতো করে আরো কোন সলিউশন দেওয়া যায় কিনা। আমার আরেকটু সুযোগ যদি হয়, একটু যদি অনেক ব্যস্ততার ভিতরে যাচ্ছে, এই ভিডিওটা আমি 2nd ভিডিও তৈরি করতেছি। গতকালকে যেটা তৈরি করেছিলাম আসলে সাউন্ড কোয়ালিটি এত খারাপ ছিল, এটা অফিসে বসে করতেছিলাম। আরেকটু সুযোগ যদি হয় আমি আপনাদেরকে ঠিক সেইম কাজটা কিভাবে আমরা Python এর কোড ইউস করে করতে পারি, হ্যাঁ? ওইটাও আমি আপনাদেরকে আ দেখিয়ে নেক্সট কোনো ভিডিওতে করে দিচ্ছি আরকি। ওকে, ইফ ইউ হ্যাভ এনি কমেন্টস, রাইট? জাস্ট লেট মি নো, অথবা যদি আরো কিছু জানার থাকে অ্যাবাউট অটো কোরিলেশন, হ্যাঁ? তাহলে আমরা আজকে কি শিখলাম? হোয়াট ইস অটো কোরিলেশন, টাইপস অফ অটো কোরিলেশন, হ্যাঁ? হাউ মেনি টেস্ট অ্যাকচুয়ালি উম উই ইউস ফর অটো কোরিলেশন, SPSS ইউস করে অটো কোরিলেশন আমরা কিভাবে ইনভেস্টিগেট বা ক্যালকুলেট করতে পারি। যদি ডেটার ভিতরে অটো কোরিলেশন থাকে সেটা কি ধরনের প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ? টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে। অন দ্যা আদার হ্যান্ড যে অটো কোরিলেশন কে আমরা কিভাবে রিমুভ করতে পারি। যেমন ল্যাগ 1 দিয়ে রিমুভ করতে পারি, ল্যাগ 2 দিয়ে রিমুভ করতে পারি। এটা কত নাম্বার ল্যাগ পজিশন এ যেয়ে এটা রিমুভ হবে বলাটা কঠিন। বাট এটা আপনাকে ট্রায়াল অ্যান্ড এরর এর উপর থাকতে হবে যে ১ম টা দিলেন হলো না। আবার চেষ্টা করলেন, 2nd ডিগ্রি হলো না, 3rd ডিগ্রি, হ্যাঁ? এভাবে চেষ্টা করতে হবে আরকি। ঠিক সেইম ব্যাপার হচ্ছে আপনার ওই ডিগ্রি বা ডিফারেন্স এর ব্যাপারটা যেটা আরকি বললাম, হ্যাঁ? যখন আপনি দেখবেন যে পার্শিয়াল অটো কোরিলেশন আপনার আপার লিমিট, লোয়ার লিমিটের ভিতরে সব এই অটো কোরিলেশন এর ভ্যালু গুলা চলে আসছে, দেন ইউ ক্যান সে যে আমার ডেটাতে কোনো অটো কোরিলেশন নাই এবং ওই ডেটা দিয়ে আমি ফরকাস্টিং মডেল যদি ক্রিয়েট করি, তাহলে আমার ফরকাস্টিং মডেলের প্রেডিক্টিভ অ্যাকুরেসি যেটা আমরা বলি, সেটা অনেক বেটার প্রেডিকশন দিবে আরকি, রাইট? সো এগুলোই আজকে আমরা শিখলাম। So if you have any question, once again, just let me know and you can write something in the comments box, হ্যাঁ? আর আমার ইমেইলও ওপেন আছে। আপনারা যেকোনো সময় চাইলে আমাকে ইমেইল করতে পারবেন। আমার অফিসিয়াল ইমেইল বা That's it. Okay. So after the next video, Allah Hafiz. Bye bye.